তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব মঙ্গল কাব্যের নামকরণ, ঠিক না? মঙ্গল কাব্যের নামকরণ, দেখো এই কাব্যগুলো তো পুঁথি আকারে লেখা হয়েছিল, তাই না? হ্যাঁ কি না? মানুষের জায়গা হ্যাঁ থেকে। স্যার। তো এরপরে পরবর্তী সময় এর নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে কি না মঙ্গল কাব্য। এখন সব থেকে বড় ব্যাপার, এরকম নামকরণটা করার পেছনে কারণটা কি? এর বিশেষ কিছু কারণ রয়েছে। তার মধ্যে তোমরা সকলেই জানো যে মঙ্গল শব্দের অর্থ, প্রথম কারণ বলছি, ভালো করে শুনবে, মাথার ভিতরে ঢুকে যাবে, মুখস্থ করার একদম দরকার নেই, ঠিক না? প্রথম কারণ কি না, ভালো করে দেখো। তোমরা আমাকে বলো, যার মিউট নেই, মিউট করা নেই, সে মিউট করো দয়া করে বলছি। প্রথমে দেখো, বলো যে মঙ্গল কাব্যের অর্থটা কি, মানে এই মঙ্গল কাব্যের মধ্যে মঙ্গল শব্দ, এর শব্দের অর্থটা কি বলো? স্যার কল্যাণ। 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 হয়েছে। প্রথমে যদি পরীক্ষাতে দেই যে মঙ্গল কাব্যের নামকরণ কেন করা হয়, লেখো, তাহলে প্রথম পয়েন্ট তোমরা লিখবে কি না, মঙ্গল কাব্যের মঙ্গল যে শব্দ, ঠিক না, সেটার অর্থ হচ্ছে কল্যাণ। অর্থাৎটা কি? অর্থাৎ কেন, কেন কল্যাণ? তার বিশেষ বিষয়টা হচ্ছে এটা, যে দেখো অনেক পণ্ডিতের ধারণা যে এই ধরনের কাব্য লিখলে বা রচনা করলে বা পাঠ করলে কিংবা শুনলে কি হয়, যে লিখছে তার অর্থাৎ কবির, যে পড়ছে তার অর্থাৎ পাঠকের, যে শুনছে তার অর্থাৎ শ্রোতার কি হয়, মঙ্গল বা কল্যাণ হয়। তাই এই ধরনের কাব্যের নামকরণ করা হয়েছে মঙ্গল কাব্য। তাহলে দেখো সংজ্ঞাটার ভিতরেই নামকরণটা লেখা আছে, হ্যাঁ কি না? সংজ্ঞার ভিতরেই হ্যাঁ স্যার। নামকরণ আছে। তাহলে আমরা কি হ্যাঁ স্যার। জানলাম, যে মঙ্গল কাব্যের নামকরণ করার একটা বিশেষ জায়গা হলো কি না, যেহেতু মঙ্গল কাব্যের মঙ্গল শব্দের অর্থই হচ্ছে কল্যাণ, তাই অনেকের ধারণা যে এই ধরনের কাব্য লিখলে বা পড়লে কিংবা শুনলে কবির, পাঠকের এবং শ্রোতার কি হয়, মঙ্গল বা কল্যাণ হয়। তাই এই ধরনের কাব্যের নামকরণ করা হয়েছে মঙ্গল কাব্য, ঠিক না? এইখানে দেখো মনে রাখবে কেমন হবে না, এই ধরনের কাব্য লিখলে যারা লিখে তাদেরকে কি বলে, কাব্য যারা লিখে তাদেরকে কি বলে, কবি বলে, তাই না? তাহলে মঙ্গল কার হ্যাঁ হবে? স্যার। কবির হবে, প্রথম কথা, যে লিখছে। এরপরে যে শুনছে আর কি, যে এই শোনো, এই যে যে পাঠ করে, এই কাব্যটা যে পাঠ করে তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা পাঠক বলবো, তাই না? যারা পাঠ করে, হ্যাঁ কি না? এরপরে যে পড়ছে তারও মঙ্গল হবে, হ্যাঁ কি না? তাহলে পাঠক। ওকে। আর যে যে শুনে, তাকে আমরা কি বলবো? শ্রোতা বলবো, হ্যাঁ কি না? তাকে তো আমরা শ্রোতা বলবো। তাহলে যে শুনছে তারও মঙ্গল হবে, ঠিক না? তাহলে সেই জন্য এইখানে যে অনেক পণ্ডিতের ধারণা যে এই কাব্য যারা লিখে, ঠিক না, যারা পাঠ করে কিংবা যারা শুনে, সেই অর্থে কাদের মঙ্গল হয় না, কবির, পাঠকের এবং শ্রোতার। এই কারণে এই ধরনের কাব্যকে কি বলা হয়, মঙ্গল কাব্য বলা হয়, বা নামকরণটা এই কারণেই মঙ্গল কাব্য করা হয়েছে। ক্লিয়ার হয়েছে জায়গাটা? এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। পয়েন্ট প্রথম পয়েন্ট সবার হ্যাঁ ক্লিয়ার? স্যার। এক অর্থে আমরা বলে দিতে পারি যে এই ধরনের কাব্য লিখলে, পড়লে বা শুনলে মানুষের মঙ্গল হয়। এই কারণেই এই কাব্যের নামকরণ করা হয়েছে মঙ্গল কাব্য। যে যেমন ভাবে পারো লিখতে পারো, ঠিক আছে? ওকে। এবারে দেখো দ্বিতীয়, যেটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে। এখন কি চলছে রে? শ্রাবণ মাস নাকি? স্যার। হ্যাঁ কি না? হ্যাঁ কি স্যার। মাস? শ্রাবণ মাস চলছে। এখন দেখবি অনেক ঘরে ঘরে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে গেছে, তাই না? হয়েছে না? হ্যাঁ স্যার। হয়েছে কিসের কারণে? হ্যাঁ স্যার, অনেক ঘুরে। কিসের কারণে বলো, কিসের কারণে? শিব পূজার কারণে। শিব পূজার কারণে। স্যার, আচ্ছা, জল ঢালার কারণ। কখনো শিব পূজা। কখনো দেখো, আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? মানে এটা একটা প্রাকৃতিক চিত্র এবং বাস্তব চিত্র। কখনো বসন্তকালে কুকুরদেরকে নাচানাচি করতে দেখেছো? নাকি ভাদ্র মাসে কুকুরদেরকে নাচানাচি করতে দেখো? স্যার, ভাদ্র মাসে কুকুরকে নাচানাচি করতে দেখি, বসন্তকালে দেখি না। ঠিক না? এরপরে আমাকে একটা জিনিস বলো, শ্রাবণ মাস বাদ দিয়ে কখনো বর্ষাকালে শিব শিব ঠাকুরের জায়গাতে জল ঢালতে দেখেছো কাউকে? না স্যার। না স্যার। তাহলে প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট নিয়ম থাকে, তাই না? হ্যাঁ কি না? থাকে, থাকে তো, হ্যাঁ স্যার। থাকে। প্রতিটা জিনিসেই একটা নিয়মে বাঁধা থাকে। তোমরা যখন সিক্স সেমিস্টারে উঠবে তখন একটা প্রবন্ধ পড়বে, রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর নিয়মের রাজত্ব,
সেখানে বুঝতে পারবে যে এই পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছুই নিয়ম, অনিয়মে কিছুই হয় না। তাহলে মনে রাখবে যে মঙ্গল কাব্য একটা গান নাকি ডান্স? কি এটা? মঙ্গল কাব্যের ভিতরে কি আছে, গান আছে না ডান্স আছে? স্যার গান আছে। গান আছে। তাহলে গান হলে কি হয়? এটা গান হলে কি হবে, নাচা হবে নাকি গাওয়া হবে? গাওয়া হবে। গাওয়া হবে। তাহলে মনে রাখবে যে এই যে মঙ্গল কাব্য, এই মঙ্গল কাব্য এক মঙ্গলবার থেকে শুরু করে, ঠিক না, পরের মঙ্গলবার পর্যন্ত গাওয়া হতো বলে এই শ্রেণীর কাব্যের নাম করা হয় মঙ্গল কাব্য। তাহলে এটার একটা নির্দিষ্ট নিয়ম, হ্যাঁ কি না? এর একটা নির্দিষ্ট স্যার নিয়ম। তাহলে মঙ্গল কাব্যের অন্যতম একটা নিয়ম, সেটা হচ্ছে কি না, এই কাব্যগুলো মঙ্গলবার থেকে গাওয়া শুরু হয়। মানে যে কোনো মঙ্গলবার, সপ্তাহে যে মঙ্গলবারে শুরু হবে সেই মঙ্গলবার থেকে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত গাওয়া হবে, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? যে এই ধরনের কাব্য হ্যাঁ স্যার। এক মঙ্গলবার থেকে শুরু করে অন্য আরেক মঙ্গলবার পর্যন্ত গাওয়া হতো বলেই কি হতো, গাওয়া হতো, কারণ এটা গান, হ্যাঁ কি না? গাওয়া হতো বলে এই কাব্যের নামকরণ কি করা হয়েছে? বলো মঙ্গল কাব্য। বলো, দুটো পয়েন্ট খুব কি কঠিন? নিশ্চয়ই না, না স্যার। সহজ সহজ দুটো আছে। না স্যার। ওকে, তাহলে পরীক্ষাতে যদি প্রশ্ন দেওয়া হয় যে মঙ্গল কাব্য কোন বার থেকে কোন বার পর্যন্ত গাওয়া হয়, স্যার, মঙ্গলবার থেকে শুরু করে পরের মঙ্গলবার পর্যন্ত। এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবার পর্যন্ত, তাই না? হ্যাঁ কি না? ক্লিয়ার জায়গাটা এটা? তাহলে দ্বিতীয় হ্যাঁ পয়েন্ট স্যার। আমরা বুঝে গেলাম নামকরণ করার হ্যাঁ। কারণ। এবারে দেখো তৃতীয়টা হচ্ছে, আমরা বারবার পড়েছি যে মঙ্গল কাব্যের মধ্যে কাদের নাম থাকবে, কাদের মাহাত্ম্য প্রচার করা হবে? দেবদেবীর মাহাত্ম্য। দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হবে, ঠিক না? এবারে দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হবে। দেখো, এই ধরনের কাব্যে যেহেতু দেবদেবীর বিজয় মহিমা অর্থাৎ দেবদেবীর মাহাত্ম্য প্রচার সূচক কি কাহিনী বর্ণিত হতো, তাই এই ধরনের কাব্যের নাম হচ্ছে মঙ্গল কাব্য। অর্থাৎ কি না, এই ধরনের কাব্যে দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা করা হতো বলেই এই ধরনের কাব্যের নামকরণ করা হয় মঙ্গল কাব্য। শুধু তোমাদেরকে এই মাহাত্ম্য শব্দটা মনে রাখতে হবে। মাহাত্ম্য মানে কি? মাহাত্ম্য মানে হচ্ছে ওদের গুণাগুণ, ঠিক না? বুঝতে পারছো বিষয়টা? মানে ওদেরকে নিয়ে একটু বাড়িয়ে চড়িয়ে কথা বলা, সেটাই হচ্ছে মাহাত্ম্য। তাহলে বিষয়টা কি হলো তৃতীয়, যে এই ধরনের কাব্যে বিভিন্ন লৌকিক দেবদেবীর মাহাত্ম্যের যে কাহিনী, ঠিক না, সেই কাহিনী বর্ণিত থাকায় এই ধরনের কাব্যের নামকরণ করা হয় কি মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? বলো বলো, ক্লিয়ার? তাহলে হ্যাঁ স্যার। আমরা প্রথম পয়েন্ট কি পেলাম? প্রথম পয়েন্ট পেলাম আমরা যে যেহেতু মঙ্গল কাব্যের মঙ্গল শব্দের অর্থ হলো কল্যাণ, এবং অনেকের ধারণা যে এই ধরনের কাব্য লিখলে, পড়লে বা শুনলে মানুষের মঙ্গল হয় বা কল্যাণ সাধন হয়, তাই এই ধরনের কাব্যের নামকরণ করা হয়েছে মঙ্গল কাব্য। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি না, এই ধরনের যে কাব্য সেটা যেহেতু এক মঙ্গলবার থেকে শুরু করে পরবর্তী মঙ্গলবার পর্যন্ত গাওয়া হয়, সেই জন্য এই কাব্যের নামকরণ করা হচ্ছে মঙ্গল কাব্য। তৃতীয় কারণ হচ্ছে কি না, এই যে কাব্য, এই কাব্যের মধ্যে বিভিন্ন লৌকিক দেবদেবীর মাহাত্ম্য সূচক কাহিনী বর্ণনা করা হয়, তাই এই ধরনের কাব্যের নামকরণ কি করা হয়? বলো, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য। আর একটা বিশেষ কারণ আছে, সেটা হচ্ছে একটা রাগ, মঙ্গল রাগ, সেটা এইখানটাতে আছে, ঠিক না? সেটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে এখানে। ওয়ান সেকেন্ড, এইটাই আছে, এই যে দেখো, এই ধরনের কাব্য মঙ্গল রাগে গাওয়া হতো, ঠিক আছে? সেই জন্য এই কাব্যের নামকরণ কি করা হয়েছে? বলো, মঙ্গল কাব্য। মঙ্গল কাব্য। মঙ্গল ঠিক আছে, কাব্য। এই কথাটা একটু মনে রাখবে। ওকে, কি না, মঙ্গল রাগ। পরীক্ষাতে যদি প্রশ্ন আসে যে সাধারণত মঙ্গল কাব্য কোন রাগে গাওয়া হতো, তাহলে উত্তর কি হবে? মঙ্গল মঙ্গল রাগ। রাগে গাওয়া হতো। মঙ্গল রাগ। ক্লিয়ার? ওই পয়েন্টটা ওখানে দেওয়া নেই, তো সেই জন্য আমি ওটা পয়েন্টটা আমি অ্যাড করে দিলাম,
মনে রাখবে ওটা। তাহলে কটা পয়েন্ট পেলাম আমরা? টোটাল 4টে, ঠিক না? তাহলে মঙ্গল কাব্য মঙ্গল রাগে গাওয়া হতো বলে, ওই যে যেমন রাগ রাগিনী তোমরা পড়েছো না, ভৈরবী, গুজ্জরী, পটমঞ্জরী, কোনাড়া, ঠিক না, এই ধরনের। তো এইটাও একটা সেরকমই রাগ, যার নাম হচ্ছে মঙ্গল রাগ, ঠিক না? তো মঙ্গল কাব্য কোন রাগে গাওয়া হতো বলে ফেলো? মঙ্গল রাগে গাওয়া হতো। মঙ্গল রাগে গাওয়া তাই হতো, জন্য সেই মঙ্গল। জন্য এই কাব্যকে মঙ্গল কাব্য বলা হয়। তাহলে দেখো এক চান্সে এখানে তাহলে এক কথায় বলা যায়, লেখা রয়েছে যে মধ্যযুগে লৌকিক দেবদেবীকে নিয়ে তাদের মাহাত্ম্য সূচক যেসব আখ্যানধর্মী কাব্য রচিত হয়েছে তাদেরকেই মঙ্গল কাব্য বলা হয়। কিন্তু তোমরা অত মাথা ঘামিয়ে কি লাভ? জাস্ট তোমরা লিখবে যে সকল কাব্য পড়লে, শুনলে বা লিখলে মানুষের মঙ্গল সাধন হয় তাদেরকে মঙ্গল কাব্য বলা হয়। এই কাব্যে সাধারণত লৌকিক দেবদেবীরাই স্থান পেয়ে থাকে এবং এই লৌকিক দেবদেবীদের গুণগান করা হয়, তাই না? বোঝা গেল বিষয়? বাস, খেলা খতম। হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে বিষয়? স্যার তাহলে মঙ্গল কাব্যে কোন দেবদেবীরা প্রাধান্য পাবে? ওকে দেবদেবীর প্রাধান্য পাবো। লৌকিক দেবদেবীরা। ওকে, তাহলে বলো নামকরণ ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ স্যার। সবার? সবার নামকরণ ক্লিয়ার তো? যাও, এগুলো স্যার। ছেড়ে দাও। স্যার এবারে আসল জায়গাতে ঢুকছি, ভালো করে কান খুলে শুনে রাখবে, পরীক্ষাতে প্রশ্ন এখান থেকে আসবে, ভয়ঙ্কর ভাবে পরীক্ষাতে প্রশ্ন আসবে এখান থেকে। মঙ্গল কাব্যের প্রকারভেদ। মঙ্গল কাব্যকে সাধারণত দুভাগে ভাগ করা যায়, ঠিক আছে? একটা হচ্ছে পৌরাণিক মঙ্গল কাব্য, আর একটা হচ্ছে লৌকিক মঙ্গল কাব্য। দেখো কত সুন্দর ব্যাপার যে তোমরা নিজেরাই বলতে পারবে যে পৌরাণিক মঙ্গল কাব্যের মধ্যে কোন কোন দেবদেবীরা থাকবে আর লৌকিক মঙ্গল কাব্যের মধ্যে কোন কোন দেবদেবীরা থাকবে। বলে ফেলো তো, পৌরাণিক মঙ্গল কাব্যের মধ্যে কোন কোন দেবদেবীর মাহাত্ম্য প্রচার করা হবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শিব। ব্রহ্মা হতে পারে, বিষ্ণু হতে পারে, মহেশ্বর হতে পারে, শিব হতে পারে, দুর্গা হতে পারে, হ্যাঁ কি না? এদের তো মা গঙ্গা, মা গঙ্গাও কিন্তু কি, মা গঙ্গা, মা ভবানী, গৌরী, এরা কি, এরা সব তো পৌরাণিক, তাই না? গৌরী হ্যাঁ মানে স্যার। অ্যাকচুয়ালি গৌরী মা দুর্গা, ভবানী মানেও সেই, দুর্গা মানেও সেও, অন্নদা মানে কে, অন্নদা দেবী মানে অন্নদা মঙ্গল, অন্নপূর্ণা দেবী, ঠিক না? মা অন্নপূর্ণা মানেই তো মা লক্ষ্মী রে, তাই না? হ্যাঁ স্যার। আরে অত চাপ নিচ্ছিস কেন? যেটাই লক্ষ্মী ভান্ডার সেটাই তো অন্নপূর্ণা ভান্ডার, হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার। তাহলে শুধু পার্থক্য এইটুকুই, আগে 1500 এখন 3000, তাও অনেকে ঢুকেনি, ঠিক না? স্যার ঢুকেনি তো। হ্যাঁ, ঢুকবে কি করে? যার যা আমাদের বোকা আমরা পাচ্ছি নি বেকার ভাতা, হুম, ঢুকেনি ওদের। আমরা আমাদেরকে 3000 টাকা করে দেওয়ার কথা বলে শেষে আমাদেরকে জানিস একটা লেমন জুসও দেয়নি এখনো। গঙ্গা মঙ্গল মনে রাখবে, পরীক্ষাতে প্রশ্ন দেবে যে দুটো পৌরাণিক মঙ্গল কাব্যের নাম লেখো, ঠিক না? অন্নদা মঙ্গল মাস্ট লিখবে, মনে রাখবে অন্নদা মঙ্গল একটা হবে, দুর্গা মঙ্গল একটা হবে, ঠিক আছে? ভবানী মঙ্গল একটা হবে, গৌরী মঙ্গল একটা হবে, গঙ্গা মঙ্গল একটা হবে, ঠিক না? বোঝা গেছে বিষয়টা? স্যার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এগুলো এগুলো হচ্ছে পৌরাণিক। ওকে, এবারে লৌকিক। লৌকিক মানেই প্রথমে মনে রাখবে এই লৌকিক মঙ্গল কাব্যের মধ্যে সাধারণত 3টে ধারা বর্তমান, ঠিক আছে? মঙ্গল কাব্যের মধ্যে সাধারণত অ্যাকচুয়ালি 3টে ধারা বর্তমান। মানে মঙ্গল কাব্য বলতে আমরা সাধারণত লৌকিক যে দেবদেবী তাদের কথাই তো বুঝি, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারছো তো? হ্যাঁ মঙ্গল স্যার। কাব্য সাধারণত লৌকিক দেবদেবীদের জন্যই তো উৎপন্ন হয়েছে, হ্যাঁ কি না? শুধু আমরা কিছু কিছু মঙ্গল কাব্য পাই যেগুলো পৌরাণিকের দিকে যায়, কেন? কারণ সেখানে পৌরাণিক দেবদেবীর মাহাত্ম্য আছে। তাহলে যেহেতু এই ধরনের মঙ্গল কাব্য এই পৃথিবীতে রয়েছে, সেহেতু সেগুলোকে আমরা ভাগ করে নিতে পারি, হ্যাঁ কি না? কিন্তু মঙ্গল কাব্যটা সৃষ্টি হয়েছে সাধারণত লৌকিক দেবদেবীদের জন্যই তো, এটা তো তোমরা বুঝেছো, হ্যাঁ কি না বলো? সাধারণত তো লৌকিক হ্যাঁ স্যার। দেবদেবীদের জন্যই। এবারে তার মাঝে যদি এক দুটো, এবারে মনে কর তুই 100 গ্রাম চিনি এনেছিস, তার মধ্যে যদি 4টে পিঁপড়ে থাকে, তাহলে সেই 4টে পিঁপড়ে ফেলে দিবি, সাইড করে দিবি, নাকি পুরো চিনিটাই জলে ফেলে দিবি? কি করবে বলো? এবারে মনে করো যদি পুরো 100 গ্রাম চিনির মধ্যে 200 গ্রাম যদি পিঁপড়ে চলে আসে, তাহলে কি করবে? তাহলে উপায় কিছু নেই, তাহলে উপায় কিছু নেই, কারণ পিঁপড়েগুলো তো তুমি বাঁচতে পারবে না, তাই না?
তাহলে মনে রাখবে সবসময় যে এই যে মঙ্গল কাব্য সাধারণত লৌকিক দেবদেবীদের জন্যই উৎপন্ন আর কি, ঠিক না? মানে আমাদের লোকজ মানুষের বিশ্বাস থেকে মঙ্গল কাব্যের উৎপন্ন। এরপরে পরবর্তী সময় বিভিন্ন মানুষ, দেখো, অন্নদা মঙ্গল কি আগে লেখা হয়েছে বলো? এইটা মঙ্গল কাব্যের ধারায় অন্যতম একটা ধারা সৃষ্টি করেছিল আমাদের ইয়ে ভারতচন্দ্র রায়গুণকর, ঠিক না? তো এটা শেষে আমরা পাই, কিন্তু আগে আমরা প্রথম কি পাই? প্রধান ধারা হচ্ছে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল। বুঝতে পেরেছো বিষয়? ওকে, তোমাদের মনসামঙ্গল কাব্যের ধারায় দুজন ব্যক্তিকে পড়তে হবে, একজন হচ্ছে কেতকাদাস ক্ষেমানন্দ আর একজন হচ্ছে বিজয়গুপ্ত। চণ্ডীমঙ্গল কাব্যের ধারায় তোমাদেরকে একজন কবি সম্পর্কে পড়তে হবে, যার নাম হচ্ছে মুকুন্দ চক্রবর্তী, ঠিক না? আর ধর্মমঙ্গল কাব্যের ধারায় তোমাদেরকে একজন কবিকে পড়তে হবে, যার নাম হচ্ছে ঘনরাম চক্রবর্তী। এই ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা যায় কিনা, এই প্রশ্নটা যদি আগের বারে না এসে থাকে তাহলে এবারে আসবেই, ঠিক না? কথাটা মাথায় রাখবে। তাহলে মঙ্গল কাব্যের ধারায় প্রধান তিনটি কে কে আছে? প্রধান লৌকিক মঙ্গল কাব্য কারা? মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল। ক্লিয়ার হয়েছে জায়গাটা? এবারে অপ্রধান কারা? অপ্রধান, এগুলো হচ্ছে প্রধান। অপ্রধান কারা? কালিকা মঙ্গল, শীতলা মঙ্গল, রায় মঙ্গল, ষষ্ঠী মঙ্গল, এরা, ঠিক আছে? এরা হচ্ছে কি? এরা হচ্ছে অপ্রধান। তো তাহলে পরীক্ষাতে কি প্রশ্ন দেবে জানো? পরীক্ষাতে প্রশ্ন দেবে যে মঙ্গল কাব্যের মধ্যে দুটো পৌরাণিক মঙ্গল কাব্য, দুটো লৌকিক মঙ্গল কাব্যের নাম লেখো। তাহলে আমরা পৌরাণিক মঙ্গল কাব্য হিসেবে আমরা লিখতেই পারি দুর্গা মঙ্গল, অন্নদা মঙ্গল, ঠিক না? গঙ্গা মঙ্গল, গৌরী মঙ্গল, যেটা ইচ্ছে দুটো লিখতে পারো। আর লৌকিকটার মধ্যে আমরা হয় মনসা মঙ্গল, বাকি এই তিনটের ভিতরে যে কোনো আমরা লিখতে পারি, মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। এবারে প্রশ্ন আরো অন্যরকম ভাবে দিতে পারে, সেটা কেমন? যে তুমি দুটি অপ্রধান মানে দুটি প্রধান মঙ্গল কাব্য আর দুটি অপ্রধান মঙ্গল কাব্যের নাম লেখো। তাহলে তোমরা উত্তর দাও। স্যার প্রধান হচ্ছে মনসামঙ্গল আর ধর্মমঙ্গল, আর অপ্রধান হচ্ছে কালিকা মঙ্গল আর ষষ্ঠী মঙ্গল। ঠিক আছে, এরপরে দেখো, তোমরা শীতলা দেবীকে সবাই জানো, জানো কি জানো না? মা শীতলা জানি। সবাই জানো। শীতলা দেবীর মন্দির অনেক জায়গাতে আছে, তাই না? সবাই জানো। শীতলা দেবী কি করেন? সবাই জানো, বলো উত্তর। কি করেন শীতলা দেবী? আমাদের রোগ যদি ব্যাধি বসন্ত সারেন। টসন্ত কারো হয় তাহলে ইনার হ্যাঁ। কৃপাতে উনি ঠিক হয়ে যায়, ঠিক না? এবং ষষ্ঠী মঙ্গল, ষষ্ঠী দেবীর নামও তোমরা শুনেছো। তাহলে এই দুটো আরামে মনে রাখবে, শীতলা মঙ্গল, ষষ্ঠী মঙ্গল। আর এটা তো মাথার ভিতরে ঢুকেই গেছে, মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর ধর্মমঙ্গল, ঠিক না? ধর্মমঙ্গল। বোঝা গেল বিষয়? প্রশ্ন এখান থেকেই দেবে যে দুটি প্রধান মঙ্গল কাব্য, দুটি অপ্রধান মঙ্গল কাব্যের নাম লেখো, ঠিক না? তাহলে এটা ভালো করে মনে রাখবে। ক্লিয়ার হয়েছে জায়গাটা? ক্লিয়ার হয়েছে জায়গাটা? স্যার কিন্তু যে প্রশ্নটা সব থেকে বেশি আসে সেই প্রশ্নটা হচ্ছে মঙ্গল কাব্যের কোটি শাখাও কি কি? তখন হবে তিনটে, একটা হবে মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল। মঙ্গল কাব্যের প্রধান শাখা হচ্ছে তিনটা, একটা হচ্ছে মনসামঙ্গল, একটা হচ্ছে চণ্ডীমঙ্গল আর একটা হচ্ছে ধর্মমঙ্গল। এটা ভুল আছে, ঠিক আছে? কি হবে? ধর্মমঙ্গল। ওকে, প্রধান শাখা কি? তিনটে, বলো আমাকে। তিনটি। এটা ভুল, এটা মনসামঙ্গল, ধর্মমঙ্গল। জানিনি, তখন হয়তো গাঁজা টাঁজা খেয়ে পিপিটিটা বানাচ্ছিলাম, তো ভুল হয়ে গেছে আর কি, ক্ষমা করবে। কি হবে? মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল। ওকে, ধর্মমঙ্গল। এইটা আমি মেন যে তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালসটা দেবো সেখানে আমি এটা ঠিক করে দেবো। আর এমনিতেও এটা তোমাদেরকে জেরক্স করতে বারণ করা হয়েছে, তাই না? এটা জাস্ট উপরে উপরে তোমাদেরকে দেখতে বলা হয়েছে। এক আধ দু জায়গাতে এইরকম এরকম যদি থাকে তো সেগুলো ক্লাসে তো ক্লিয়ার করে করে যাচ্ছি, চাপের কিছু নেই। এইটা সব থেকে বেশি পরীক্ষাতে আসে নুনুরা, এবং এইটা ভালো করে মনে রাখতে হবে। মঙ্গল কাব্যের প্রধান শাখা কটা? তিনটে। তিনটি। কি কি? তিনটি। একটা মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর ধর্মমঙ্গল। চণ্ডীমঙ্গল আর একটা কি? ধর্মমঙ্গল, ঠিক না? ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল। ওকে, অন্নদা মঙ্গল অ্যাকচুয়ালি কেন নয় জানো? কারণ ওটা পৌরাণিকের দিকে ঢুকে গেছে, ঠিক না? যদিও মঙ্গল কাব্যের ধারায় মানে সব থেকে বড় বিষয় হচ্ছে কি জানো? বড় বিষয় হচ্ছে এইরকমটা, মনে ধরো এইটা একটা পরিবার হয়েছে, এটা একটা পরিবার, এরপরে এইটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি,
হয়েছে। এরপরে জয়েন্ট ফ্যামিলির ভিতরে সবাই দারুণ আছে, সবার একে অপরের সাথে কানেকশন আছে আর কি। প্রায় সবাই দেখবে একটা পরিবেশের মধ্যে বসবাস করছে, তাহলে বৈশিষ্ট্যগুলো মোটামুটি একই রকম সবার, হ্যাঁ কি না, বটে কি নাই? স্যার। হলো। হ্যাঁ এরপরে এর মধ্যে থেকে বাদাম কাকা বেরিয়ে গেছে আর কি। এরপর বাদাম কাকা বেরিয়ে নিয়ে ও, আমার কি সেই গানটা ছিল রে, আমার হাতের বালা চুড়িওয়ালা, কি ছিল কাঁচা গানটা? বাদাম, কাঁচা বাদাম, ভাজা বাদাম। কাঁচা বাদাম, নাইকো বুবু ভাজা বাদাম, আমার কাছে কাঁচা বাদাম। এদের পরিবারের মধ্যেই বেরিয়ে কাঁচা বাদাম কেউ একজন হয়ে গেছে এবং বাইরে গান করতে শুরু করেছে। কিন্তু এদের পুরো পরিবারটা বিরাট স্ট্যান্ডার্ড পরিবার, কথার কথা বলছি, হয়েছে। এরপরে এখান থেকেই যদি একজন ব্যক্তি বেরিয়ে যায়, তাহলে এ কি হলো, সম্পূর্ণ আলাদা হলো কিনা বলো? এদের বৈশিষ্ট্য কি এর মধ্যে আছে? নেই। না স্যার। তাহলে আমি জাস্ট এই যে বেরিয়ে গেল তাকে আমি নিকৃষ্ট করে দেখালাম, কিন্তু এখানে অ্যাকচুয়ালি উৎকৃষ্ট হিসেবে দেখানো উচিত ছিল। তাহলে ধরে নাও যে এই পরিবারের ভিতরে সবাই এভারেজ আছে, সবাই এভারেজ, মোটামুটি পড়াশোনা করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, ঠিক না? ওকে, এরকম মানে সবাই ওই এমএ পর্যন্তই পড়েছে আর কি। কিন্তু এইখানের ভিতরে একটা ছেলে আছে যে বলছে যে এরা এরকম ভাবে এমএ টেমএ পাস করছে, এরকম করে কি আছে, আমি এমন কিছু করব যেটা সমাজকে আমি অনেক ভালো করে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাহলে সে কি করলো, এরা যে রকম জায়গা থেকে যাচ্ছে, যে রকম ভাবে পড়াশোনা করছে, এই রীতি থেকে বেরিয়ে সে কি করলো, আলাদা একটা সিস্টেম বার করলো। তাহলে এদের থেকে আলাদা হলো কিনা বলো, হলো কিনা আলাদা আলাদা? হয়েছে। হলো তো আলাদা। তাহলে এই মঙ্গল কাব্য হচ্ছে এই যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, হ্যাঁ, আর বাকি যে সকল মঙ্গল কাব্যগুলো আছে, ওই যে রকম প্রথা অনুযায়ী আসছিল, সেই প্রথাটাকে পুরো ভেদ করে আলাদা একটা সিস্টেম নিয়ে এসেছিল কে, অন্নদা মঙ্গল কাব্যে। এবং এটা পৌরাণিকের জায়গা থেকেই ঢুকে গেছে, সেই জন্য এটাকে এখানে অ্যাড করা হয় না। মেন কথা হলো প্রধান তিনটে শাখা, একটা হচ্ছে মনসা মঙ্গল, একটা হচ্ছে চণ্ডী মঙ্গল, আর একটা হচ্ছে বলো ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল। হয়েছে? ক্লিয়ার? ক্লিয়ার? স্যার। প্রধান তিনটে শাখা। তাহলে আমাকে বলো উত্তর যে প্রধান তিনটে শাখা কি কি? স্যার মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল আর ধর্মমঙ্গল। গুড, ওকে। ধর্ম। হ্যাঁ, এরপরে আরেকটা নেক্সট 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 হচ্ছে গঠন, মঙ্গল কাব্যের গঠন। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। প্রধান আমরা আমরা মেন কি পাচ্ছি বলে বলে যাচ্ছি। প্রধান হচ্ছে আমরা তিনটে শাখা পেলাম, একটা হচ্ছে মনসা মঙ্গল, একটা হচ্ছে চণ্ডী মঙ্গল, একটা ধর্মমঙ্গল। এবং এই তিনটাই হচ্ছে কি মঙ্গল কাব্যের প্রধান প্রধান মঙ্গল কাব্য, হ্যাঁ কি না? তাই তো রে, এই তিনটাই প্রধান। আর আমরা অপ্রধান হিসেবে পেলাম শীতলা মঙ্গল, রায় মঙ্গল, হ্যাঁ কি না, ষষ্ঠী মঙ্গল, কালিকা মঙ্গল, এগুলাকে। হ্যাঁ স্যার। ওকে, কালিকা মঙ্গল। পৌরাণিক মঙ্গলটা আলাদা জায়গাতে ছেড়ে দাও, ওটা ওটা যে কোনো মনে রাখবে, দুর্গা মঙ্গল, গঙ্গা মঙ্গল, অন্নদা মঙ্গল, গৌরী মঙ্গল, যা ইচ্ছে আরো। কিন্তু এই যে মঙ্গল কাব্যের গঠন, ওটা একটা পার্ট গেল। এরপরে আর একটা পার্ট যেটা থেকে খুব বেশি পরীক্ষাতে প্রশ্ন আসে, সেটা হচ্ছে মঙ্গল কাব্যের গঠন। কি মঙ্গল কাব্যের কি গঠন? মঙ্গল কাব্যের গঠন। মঙ্গল কাব্য এর গঠন হচ্ছে, মানে অ্যাকচুয়ালি গঠন মানে কি, গঠন মানে হচ্ছে যে মঙ্গল কাব্যটা গঠিত হয় কিভাবে, হ্যাঁ কি না? তাই তো রে। হ্যাঁ স্যার। বাড়ি দেখেছো? বাড়ি 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 ঘর দেখেছো সবাই? হ্যাঁ স্যার দেখেছি। এরপরে মনে করো আমি নদী থেকে একটু বালি চুরি করে আনলাম, পাশের ঘরে হয়তো কিছুগুলো গুটি আছে, সেগুলো একটু চুরি করে আনলাম, আর এনে একটু আমি একটু গাঁথনি উঠিয়ে রেখে দিলাম, ওটাকে তোমরা বাড়ি বলবে? না স্যার। বলবে না কখনো। কিন্তু যখনই একটা ইটের উপর ইট দিয়ে একটু প্লাস্টার করে 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 সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হবে, একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি হবে, এবং সেটা সেখানে মানুষ বসবাসের যোগ্য হবে, তখন সেটাকে কি বলবে? বাড়ি বলবো এবার। সম্পূর্ণটাকে তোমরা বাড়ি বলবে। তাহলে এই যে বাড়িটা ছোট ছোট জিনিস দিয়ে তো তৈরি হয়েছে, হ্যাঁ কি না? তাই তো। হ্যাঁ স্যার। সেটাই হলো কি, ওই ছোট ছোট যে জিনিস, যেগুলো মেন জিনিস দিয়ে তৈরি হয়েছে, সেটাই হচ্ছে ওর কি, মানে ওই গঠনের উপাদান, ঠিক না, ওটার গঠনের উপাদান। তাহলে এই যে মঙ্গল কাব্য যে গঠন হয়, ঠিক না, সেটা 4টে উপাদান দিয়ে অ্যাকচুয়ালি গঠিত হয়। বা এখানে দেখো গঠনের বৈশিষ্ট্য দিক দিয়ে মঙ্গল কাব্যের কি 4টি ভাগ অ্যাকচুয়ালি বলা যাবে না, মানে 4টি ভাগ মানে অ্যাকচুয়ালি 4 রকম ভাবে গঠিত হয় আর কি, ঠিক আছে?
4 রকম ভাবে গঠিত হয়, মানে 4টি উপাদান দিয়ে মঙ্গল কাব্যের গঠনটা। সেই গঠনটা কি 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 প্রথমে থাকে কি মঙ্গল কাব্যের, কি বলো? একটা বন্দনা হচ্ছে খণ্ড। বন্দনা খণ্ড। বন্দনা খণ্ড। 4টি ভাগ এই কারণেই, কারণ দেখো এটা একটা বন্দনা খণ্ড। হ্যাঁ এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। মানে দেখো মঙ্গল কাব্যের গঠনের 4টা ভাগ, মানে 4টা স্তর। এই 4টা স্তরের মধ্য দিয়ে কি হয়, মঙ্গল কাব্যটা গঠিত হয়, ঠিক না? ব্যাপারটা বুঝতে হ্যাঁ পারছো? স্যার। হ্যাঁ স্যার। যেমন ওই যে হ্যাঁ ইট বালি কাঁকর এইসব দিয়ে যেমন ঘর হয়, তারও তো একটা স্তর থাকে, তাই না? হুট করে না হ্যাঁ সিমেন্ট দিয়েই কি গুটিগুলো ঢুকিয়ে দেবে নাকি? হ্যাঁ স্যার। নিশ্চয়ই না। সিমেন্ট বালি মিক্সড করে নিয়ে দেবে, তাহলে এক একটা স্তর থাকে প্রতিটা জিনিসের। তাহলে মঙ্গল কাব্য যে গঠিত হবে তার অ্যাকচুয়ালি 4টা ভাগ বা 4টা স্তর। তাহলে প্রথম যে ভাগ সেটা হচ্ছে কি, বন্দনা খণ্ড। বন্দনা খণ্ড। বন্দনা খণ্ড। দ্বিতীয় যে ভাগ সেটা হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ এবং আত্মবিবরণী। তারপরে হচ্ছে দেবখণ্ড, তারপরে হচ্ছে কি খণ্ড, তারপরে হচ্ছে নরখণ্ড। 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 তাহলে এই জিনিসটা খুব ভালো করে একটু মনে রাখবে। প্রথমে কি মঙ্গল কাব্যের গঠন হিসেবে বন্দনা খণ্ড। বন্দনা খণ্ড। মানে দেখো আমি বললাম না প্রতিটা জিনিসের একটা সিস্টেম থাকে, ঠিক? মনে করো তুমি ডিম ভাজতে গেছো, সবাই ডিম ভাজতে জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিংবা ছেড়ে দাও, তুমি হয়তো চা বানাবে, চা সবাই চা করতে জানো, সবাই জানো হ্যাঁ চা করতে। তো জানি। এবার তুমি আগুনটা ধরালে, আগুনটা ধরিয়ে কেটলিটাও দিলে, ঠিক আছে? এটা ধরে নাও গ্যাস, এখানে হয়তো কেটলিটা চাপিয়ে দিলে, ঠিক আছে? ওকে। এবার কেটলিটা চাপিয়ে জল না দিয়ে তুমি ডাইরেক্ট চাপাতি দিয়ে দিয়ে প্রচুর নাড়ছো, বলো চা হবে? না স্যার। না। কখনোই হবে না। তাহলে এর একটা সিস্টেম আছে, তোমাকে প্রথমে আগুন ধরাতে হবে, তারপরে কেটলিটা দিতে হবে, তারপরে প্রথম যেটা তুমি করবে ফার্স্ট চা বানানোর জন্য, ফার্স্ট যেটা করবে সেটা কি, প্রথম উপাদান জল দেবে, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। জল দেবে, তারপরে জলটা একটু হালকা ফুটবে, তখন তুমি চা পাতিটা দেবে, সোজা কথা। চিনি দেবে, কিংবা হয়তো জলের সাথে তুমি চিনি দিয়ে দিতে পারো, যেমন ভাবে সেটা করতে পারো। তাহলে প্রতিটার তো একটা সিস্টেম থাকে, হ্যাঁ কি না? তাহলে হ্যাঁ এটারও স্যার। একটা সিস্টেম আছে, ডাইরেক্ট নরখণ্ড চলে আসতে পারে না। তুমি ডাইরেক্ট চাপাতি দিয়ে তুমি কখনো ওই চাপাতিটাকে গ্লাসে ঢেলে নিয়ে তুমি খেতে পারো না, তখন তুমি জল পাবে কোথায়, জল যদি না দাও তো? তাহলে বন্দনা খণ্ড, তাহলে বন্দনা খণ্ড একটা, গ্রন্থ উৎপত্তির কারণ বা আত্মবিবরণী একটা, দেবখণ্ড আর একটা নরখণ্ড। বোঝা গেল? এই 4টা স্তর, এই 4টা স্তরে কি কি থাকে সেটা একটু আমি বুঝিয়ে দিই বা বলে দিই। তাহলে আমাকে প্রথম কথা বলো যে মঙ্গল কাব্যের গঠনের কটা স্তর বা কটা ভাগ, একটা মঙ্গল কাব্য গঠিত হতে গেলে 4টি। কটা কটা পাঠ থাকতে হবে তাকে, মোট কটা পাঠ থাকতে হবে? 4টি পাঠ 4টে থাকতে পাঠ হবে। থাকতে হবে। প্রথম পাঠ কি, বন্দনা অংশ বন্দনা বা খণ্ড। বন্দনা খণ্ড। দ্বিতীয় হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ বা আত্মবিবরণী। আত্মবিবরণ। তারপরে হচ্ছে দেবখণ্ড, তারপরে হচ্ছে নরখণ্ড, তারপর দেবখণ্ড, ঠিক তারপর না? নরখণ্ড। এবারে দেখো বন্দনা, একটা সেই গান আছে না, বন্দনা করি, এটা শুনেছো কিনা আমি জানি না, আমারও মনে পড়ছে না পুরোটা। বন্দনা আমাদের করি ও এখানে মা হচ্ছে তোমার যা। চরণে, না কেমন? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, তাহলে বন্দনা মানে কি? বন্দনা মানে হচ্ছে, কথা হবে। হ্যাঁ বলো বলো, স্যার বন্দনা মানে হচ্ছে কথা হবে। বুঝতে পারলাম না। প্রথমে স্যার, মানে প্রথমে বন্দনা করি। প্রথমে বন্দনা করি, বন্দনা করা মানেটা কি, বিভিন্ন দেবদেবীদের কি করা হয়, স্তুতি করা হয়, তাই না? মানে ডাকা হয়। স্তুতি করা হয়, সম্মান জানানো হয়, তাই তো? হ্যাঁ কি না? তারপরে তো শুরু করা হয় আমাদের, আমাদের দেখবে বিভিন্ন সম্মান ম্যাক্সিমাম জানানো। পুজোতে প্রথমে গণেশ দেবকেই বন্দনা করে পুজো স্টার্ট করা হয়, তাই না? গণেশই মেবি, গণেশ দেবকেই সামনে প্রথমে উনার বন্দনা করা হয়, তারপরে দেখবে পুজোটা স্টার্ট হয়, ঠিক না? মানে এরকম হয় আর কি, গণেশ দেব আগে থাকে আর কি। গণেশ মানেই ওই ইয়ে তো আমাদের, কি বলে ওটাকে, কি বলে রে? পৌরাণিক আহ, নাকি? সে তো পৌরাণিক, সেটা তো বুঝতে পারছি। লাড্ডু খাই। হ্যাঁ, স্যার লাড্ডু খায়। স্যার মোদক ও আর ও আসল মানে ওই প্রিয় যে খাবার। গণপতি বাপ্পা মরিয়া, তাই তো? সেই তো গণেশ দেব। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো তাহলে বন্দনা খণ্ড মানে কি, বন্দনা খণ্ড মানে হচ্ছে এখানে কি থাকবে বলতো, যিনি কাব্যটা লিখবেন, যিনি কাব্যটা লিখবেন, ওকে, হয়তো মনে করো মনসামঙ্গল একটা কাব্য লেখা হচ্ছে, ঠিক না?
আমাদের লিখবে গে আমাদের বৃহস্পতি কাব্যটা লিখবে, ঠিক আছে? তো তাহলে এখন যখন লিখবে, প্রথম জিনিসটা কি, প্রথম সিস্টেমটা কি, বন্দনা খণ্ড। মানে তুমিও যদি বর্তমানে তোমাকে মঙ্গল কাব্য লিখতে হয়, তোমাকে এই 4টা স্তর মানতে হবে। বুঝতে পেরেছো? এই 4টা স্তর যদি না থাকে, তাহলে সেটাকে পরিপূর্ণ মঙ্গল কাব্য বলা যাবে না। বুঝতে পারছো তো? মানে পূর্ণ মঙ্গল কাব্য স্যার বলা যাবে না। তাহলে প্রথম স্তরে কি থাকবে? বন্দনা। মানে বন্দনা কার বন্দনা করবে? তুমি বিভিন্ন দেবদেবীর বন্দনা করবে। সেটা মা সরস্বতীর বন্দনা হতে পারে, ঠিক না, গণেশের বন্দনা হতে পারে, অন্যান্য আরো দেবদেবীর কি বন্দনা হতে পারে। তাহলে প্রথমে কি করা হয়? কবি কি করে? বন্দনা অংশে বিভিন্ন দেবদেবীর স্তুতি করেন বা বন্দনা করেন। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার হয়েছে জায়গাটা? হ্যাঁ স্যার। সবার ক্লিয়ার? এটা ক্লিয়ার? মানে মনে হ্যাঁ করো স্যার। আমি মনসা দেবী নিয়ে, মানে মনসা দেবীর মাহাত্ম্য রচনা করব, ঠিক না? তাহলে মনসা দেবীর মাহাত্ম্য রচনা করব, তাহলে মঙ্গল কাব্যটার নাম কি হবে? নিপেন মঙ্গল, মনসা মঙ্গল। মনসা মঙ্গল। মনসা মঙ্গল। তাহলে এই হ্যাঁ মনসা মঙ্গল কাব্যের মধ্যে বন্দনা অংশে মা সরস্বতীরও বন্দনা থাকতে পারে, গণেশেরও বন্দনা থাকতে পারে, শিবেরও বন্দনা থাকতে পারে, দুর্গারও বন্দনা থাকতে পারে, যে কোনো দেবদেবীর বন্দনা থাকতে পারে। বোঝা গেল বিষয়টা? তার মধ্যে হ্যাঁ কিন্তু স্যার। ওই ভিতরের কাহিনীর কোনো সম্পর্ক নাই। এটা হচ্ছে সম্মান জানিয়ে বিষয়টাকে শুরু করা। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? তাহলে বন্দনা খণ্ডে হ্যাঁ কি স্যার। করা হয়? বিভিন্ন দেবদেবীর স্তুতি করা হয়, ঠিক না, বা বন্দনা করা হয়। ক্লিয়ার? ওকে। এরপরে দ্বিতীয় হচ্ছে কি না, গ্রন্থ উৎপত্তির কারণ ও আত্মবিবরণী। এটাকে ভেঙে দাও। গ্রন্থ উৎপত্তির কারণ, তাহলে গ্রন্থ যুক্ত উৎপত্তি, তাই না? তাহলে এই মঙ্গল কাব্য যেটা পড়ছি, এটা তো একটা কাব্য হলো, এটা তো অ্যাকচুয়ালি একটা গ্রন্থ। আমরা তো একে গ্রন্থও বলতে পারি, তাই না? হ্যাঁ কি স্যার। না? চর্যাপদকে আমরা পুঁথিও বলতে পারি, গ্রন্থও বলতে পারি, সোজা হিসেব। তাহলে এখন এই যে মঙ্গল কাব্যটা, এই মঙ্গল কাব্যটা যে উৎপত্তি হচ্ছে, কি কারণে সেই মঙ্গল কাব্যটা লিখছে? এবার মঙ্গল কাব্য লিখছে মানে কি, মঙ্গল কাব্যের মধ্যে আমরা কি কি, মনে করো যে চণ্ডী মঙ্গল লিখছে, এই চণ্ডী মঙ্গল, এই দেবী চণ্ডী সে কেন মাহাত্ম্য প্রচার করবে, কি কারণে সে এই জায়গাটাতে এই কাব্যটা লিখতে বসেছে, তার কারণটা সে এখানে কি করবে? বলো, বলো। দেবে। মানে একটা কথা মনে রাখবে, যে আগেকার সময় তোমরা এই জিনিসটা শুনেছ, ভোরে উঠে নিয়ে জগা বলছে, এই তোদের ওই বাড়ির পিঁদারটা কুড়, ওখানে দেখ আমি স্বপ্ন দেখেছি, ওইখানে একটা শিব ঠাকুর কি বলবো মুদাই আছে আর কি, একদম গাঢ় পুরুলিয়ার ভাষায় বলছি আর কি, তুপা আছে। তুপা মানে বোঝো তো তোমরা? তুপা স্যার। বোঝো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝি। তাহলে এরপরে যখনই বললো, তখন মানুষজন কি করবে? যদি বিশ্বাস করে তাহলে সঙ্গে সঙ্গে যাবে, আর যদি না বিশ্বাস করে কেউ, তাহলে জগা নিজেই যাবে, কারণ সে স্বপ্নটা দেখেছে। হ্যাঁ কি না? স্বপ্নে হ্যাঁ স্যার। মা মনসা এসে বলে দিয়েছে যে তুমি যাবে, ওইখানে একটা বিষয় আছে, ওইখানে তুমি সেটা পাবে এবং সেটাকে নিয়ে তুমি আমার পুজো করবে, কথার কথা। তাহলে সে সকালে যখন চলে গেল, বাস্তবেই সে সেটা পেয়ে গেল। তাহলে তখন ওই মানুষটা কি করবে? অবশ্যই পুজো করবে, তাই না? করবে কি করবে না? কারণ দেবী তাকে এসে স্বপ্ন দিয়েছে, স্বপ্নাদেশ দিয়েছে। তাহলে মনে রাখবে, মঙ্গল কাব্যের মধ্যে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, যা কিছুই মঙ্গল কাব্য রচনা হোক না কেন, ম্যাক্সিমাম কিন্তু বিভিন্ন দেবী এসে, যিনি কাব্য মানে লিখছেন, ওনাকে স্বপ্ন দিয়েছিল যে তুমি এই কাব্যটা রচনা করো। ব্যাপারটা বুঝতে পারছো কি বলছি আমি? তাহলে হ্যাঁ স্যার। বিভিন্ন মঙ্গল কাব্যে, সেটা মঙ্গল, মনসা মঙ্গল হতে পারে, ধর্মমঙ্গল হতে পারে, ঠিক না, আমাদের চণ্ডী মঙ্গল হতে পারে। মুকুন্দ মুকুন্দ চক্রবর্তীকেও স্বপ্নাদেশ দেওয়া হয়েছে চণ্ডী মঙ্গল লেখার জন্য। মনসা মঙ্গলের বিজয়গুপ্ত বলো, কানাহরি দত্ত বলো, কেতকাদাস ক্ষেমানন্দ বলো, যখন এগুলো পাঠগুলো পড়বো, তখন তোমরা বুঝতে পারবে স্বপ্নাদেশ দেওয়া হয়েছে। ধর্মমঙ্গলে ধর্ম ঠাকুর, ধর্মমঙ্গলে ধর্ম ঠাকুর, আবার ধর্ম ঠাকুরকে আর কি স্বপ্নাদেশ দেবে? ধর্মমঙ্গলে ঘনরাম চক্রবর্তীকেও স্বপ্নাদেশ দেওয়া হয়েছে। এগুলো পড়বে তোমরা। তাহলে আমরা কি বুঝবো না, এখানে কোন দেবী এসে স্বপ্নদেশ দিল, বা গ্রন্থটা সে কেন লিখছে? প্রথম কথা হলো, কেন লিখছে না, দেবী ওকে স্বপ্নাদেশ দিয়েছে যে তুমি এই গ্রন্থটা রচনা করো। ব্যাপারটা বুঝতে পারছো আমি কি বলছি? মানে এই যে কবি যে কাব্যটা রচনা করছেন, তার কারণটা তিনি এখানে দেবেন, যে তিনি কেন এই কাব্যটা রচনা করছেন, ঠিক না?
তিনি কোন দেবদেবীর স্বপ্ন মানে স্বপ্নাদেশ মানে স্বপ্নের আদেশ পেয়ে তিনি এই কাব্যটা রচনা করছেন বা লিখছেন। বোঝা গেল বিষয়টা? সেটা হচ্ছে গ্রন্থ উৎপত্তির কারণ। মানে এই যে গ্রন্থটা বা এই যে কাব্যটা যে উৎপত্তি হচ্ছে তার বিশেষ কারণটা কি। তো এখানে কি থাকবে, যে আগেকার সময় স্বপ্নাদেশে কবিরা কি করতো, কাব্য রচনা করতো। বিভিন্ন দেবদেবী স্বপ্নতে আসতো, তারা বলতো যে তুমি এই কাব্যটা রচনা করো, তারপরে সেই কাব্যটা রচনা করতে বসতো, ঠিক না? তাহলে কোন দেবদেবী এসেছে এবং কেন তাকে বলেছে, এখানে সবকিছু ঢুকে থাকবে এখানে গ্রন্থ উৎপত্তির কারণে। বোঝা গেল বিষয়? হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ স্যার। মানে তিনি যে কাব্যটা লিখছেন তার কারণটা এখানে দেবেন, কেন লিখছেন এই কাব্যটা। ওকে। তারপরে হচ্ছে আত্মবিবরণী। মানে এই এই পাঠটাতেই এই এই গ্রন্থ উৎপত্তির মানে এই গ্রন্থ উৎপত্তির কারণ এর মধ্যেই থাকে আত্মবিবরণী। আত্মবিবরণী মানে কি? আত্ম, আত্ম মানে কি জানো? আত্ম, আত্ম মানে জানো? না স্যার। আত্ম মানে হচ্ছে, ছেড়ে দাও, আত্মবিশ্বাস মানে জানো? তোরা সবাই জানিস, শুধু ধরিয়ে দিতে হবে। সবাই জানো, শুধু ধরিয়ে দিতে হবে। বলো আত্মবিশ্বাস শব্দটার অর্থ জানো? বলো আত্মবিশ্বাস কাকে বলে? নিজের প্রতি বিশ্বাস। তাহলে আত্ম শব্দটার ভিতরে দুটো পেলাম, একটা আত্ম যুক্ত বিশ্বাস। তাহলে তুমি কি বললে? নিজের প্রতি বিশ্বাস। তাহলে এইবারে বলো আত্ম শব্দের অর্থ। বিশ্বাসটাকে বিশ্বাসটাকে হাটিয়ে দাও, তাহলে কি পড়ে থাকলো? নিজের। তাহলে এখানে যে আত্ম, তাহলে এখানে নিজের যে, আর বিবরণী মানে জানোই যে নিজের যে কাহিনী, নিজের যে তার জন্ম কোথায়, তার বাবার নাম কি, তার মাতার নাম কি, এগুলোই হচ্ছে আত্মবিবরণী। হ্যাঁ কি না? নিজের বিবরণ, হ্যাঁ কি না? তাহলে এই নিজের বিবরণটা কার থাকবে? আমার, নাকি তোমাদের, নাকি কবির? কবির। কবির। ঠিক আছে, তাহলে মনে রাখবে যে এই অংশটাতে, এই গ্রন্থ উৎপত্তির কারণ অংশটাতে কি হয় বলতো, না এখানে কবি প্রথমে কি করেন, না এই যে কাব্যটা যে তিনি লিখছেন তার কারণটা তিনি এখানে মেনশন করেন, তারপরে নিজের বিবরণ সম্পর্কে নিজের কিছু তথ্য তিনি এখানে অ্যাড করে দেন। ব্যাপারটা বোঝা গেল? ক্লিয়ার হয়েছে বিষয়টা? বল হ্যাঁ স্যার। ক্লিয়ার? বলো। ওকে। এরপরে আসছে দেবখণ্ড। কি আসছে? দেব দেবখণ্ড। খণ্ড। এবারে দেব, দেব, দেব মানে সিনেমার কোনো দেব নয়, মানে সিনেমার দেব নয়, এখানে দেব মানে দেবতা অ্যাকচুয়ালি। তাহলে দেবখণ্ডতে কি থাকে, না এখানে থাকে স্বর্গের কাহিনী। কিসের কাহিনী থাকে? স্বর্গের কাহিনী থাকে। এইখানে থাকে স্বর্গের কাহিনী। এখানে একটা ফান্ডা আছে, সেটা কেমন জানো? সেটা হচ্ছে এই মঙ্গল কাব্যে তোমরা লক্ষ্য করে দেখবে যে মানে কি কি কম বলবো, যে মঙ্গল কাব্যে তোমরা লক্ষ্য করবে যে আহ, স্বর্গে বসবাস করা কোনো অপ্সরা হতে পারে, ঠিক না, কোনো কিংবা কোনো দেবদেবীর অনুচর হতে পারে। ওরা কি হয়, কোনো কারণবশত মানে ওরা অভিশাপ পায় দেবদেবীর কাছে, এবং অভিশাপ পেয়ে তারা মর্ত পৃথিবীতে জন্মগ্রহণ করে মানুষ রূপে। এবং মর্ত পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করার তাদের একটা নির্দিষ্ট কারণ থাকে, যে এই দেবদেবীর মাহাত্ম্য তোমাকে প্রচার করতে হবে। ছেড়ে দাও, চৈতন্য মহাপ্রভুর নাম শুনেছ? হ্যাঁ স্যার। তো চৈতন্য মহাপ্রভু কিন্তু কৃষ্ণেরই একটা অবতার। আমি আজকে আমি একটা বই পড়ছি, আমি সেই দিন তোমাদেরকে পাঠিয়েছিলাম, ওইখানে তোমরা পড়ে দেখবে, সেখানে লেখা আছে স্পষ্টভাবে। আমি পিডিএফটা আমি তোমাদেরকে মানে ছবি তুলে পাঠিয়ে দেবো এই অংশটা। কৃষ্ণেরই অবতার হচ্ছে চৈতন্যদেব মহাপ্রভু। এই চৈতন্যদেব মহাপ্রভু এসে নিয়ে কি হাতগুলো তুলে নিয়ে ডিজে বালে বাবু তেরা গানা চাড়া দে পুরো একদম হাতগুলো মেলে মেলে ডান্স করেছিল, এরকম এরকম কিছু কি? বলো, হ্যাঁ এরকম স্যার। কিছু কি না। সে কি করেছিল? সে মানুষের মধ্যে ভক্তিটা জাগ্রত করেছিল, তাই না? সে মনুষ্য ধর্ম শিখিয়েছিল মানুষকে। তো সে এসেছিল নির্দিষ্ট একটা কারণে, তাই না? তাহলে এইরাও যে এসেছে, এরা কি করেছে বলতো? এরা হয়তো মনে করো কোনো একটা দেবীর মাহাত্ম্য প্রচার করতে হবে, তাহলে তারা মর্ত পৃথিবীতে এলো।
এই যেমন উষা এবং অনিরুদ্ধ, ঠিক আছে, দুজন ব্যক্তি স্বর্গের নর্তকী ছিল অ্যাকচুয়ালি। এরা অভিশাপ পেয়ে এসেছিল কি, ফুল্লরা এবং কালকেতু হয়ে। এই ফুল্লরা এবং কালকেতু এই দুটো ক্যারেক্টার পাই আমরা কোথায়, চণ্ডীমঙ্গলে। তাহলে এরা পৃথিবীতে এসে কি কার মাহাত্ম্য প্রচার করবে, দেবী চণ্ডীর। এদের যখন পুরো মাহাত্ম্য প্রচার হয়ে যাবে দেবী চণ্ডীর, তখন তারা আবার স্বর্গে পুনরায় ফিরে যাবে। তাহলে দেবখণ্ডে অ্যাকচুয়ালি কি বর্ণনা থাকবে, দেবখণ্ডে বর্ণনা থাকবে যে এই যে স্বর্গের কোনো দেবদেবী বা তাদের অনুচর কেন অভিশপ্ত হয়ে পৃথিবীতে সাধারণ মানুষ হিসেবে জন্মগ্রহণ করলো, তার বিস্তারিত কারণটা এই দেবখণ্ডে কি থাকবে, বর্ণনা করা থাকবে। ব্যাপারটা বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে বিষয় এখানে? হ্যাঁ স্যার। ক্লিয়ার? এইখানে কিন্তু পুরো জায়গাটা আর কিন্তু একবার বলুন। মানে ব্যাপারটা হলো, মেন বিষয় হচ্ছে তোমরা মঙ্গল কাব্যে একটা জিনিস লক্ষ্য করবে, ঠিক আছে, যে স্বর্গে কোনো দেবদেবী কিংবা ওই দেবদেবীর কোনো নর্তকী হতে পারে কিংবা ওনাদের কোনো অনুচর, হ্যাঁ, মানে ওদের সংস্পর্শে যারা থাকে আর কি, ওরা ওরা কোনো কারণবশত হয়তো কোনো ভুল টুল করেছে, তার কারণ হিসেবে তাদেরকে অভিশাপ দেওয়া হয়। অভিশাপ দিয়ে তাদেরকে মর্ত পৃথিবীতে পাঠানো হয়। এবারে মর্ত পৃথিবীতে তাদেরকে পাঠানো হয় ওই মানে এসে নিয়ে যে তোমরা এসে নিয়ে এমনি নাচ করে ঘুরে বলবে এরকমের জন্য নয়, তাদেরকে বিশেষ কারণে মর্ত পৃথিবীতে পাঠানো হয়। কি কারণ, না কোনো দেবদেবীর মাহাত্ম্য প্রচার করার জন্য তাদেরকে পাঠানো হয় মানুষ রূপে। এখন ঘটনাটা হলো, এই দেবখণ্ডে কি থাকবে, না দেবখণ্ডে থাকবে যে স্বর্গের কোনো দেবদেবী বা তাদের অনুচর কেন অভিশপ্ত হয়ে পৃথিবীতে তারা জন্মগ্রহণ করলো, কি কারণে মানুষ রূপে তারা কেন জন্মগ্রহণ করলো, তার বিশেষ বর্ণনা কিন্তু এই দেবখণ্ডে থাকবে, ঠিক না? এই জিনিসটা একটু মনে রাখবে। ওকে, তাহলে দেবখণ্ডে আমরা সাধারণত লক্ষ্য করব এই যে যেমন কালকেতু এবং ফুল্লরা, যেটা বারবার বলছি, কালকেতু এবং ফুল্লরা। ফুল্লরা। কালকেতুর অরিজিনাল নাম হচ্ছে অনিরুদ্ধ, ফুল্লরার অরিজিনাল নাম হচ্ছে উষা। তো এরা মর্ত পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলো তখন এদের নাম হলো কি বলতো, একটা হচ্ছে কালকেতু, একটা হচ্ছে ফুল্লরা। এরা দুজন এসে এখানে সংসার হলো। দেখো ওই দুজনেই মর্ত পৃথিবী থেকে অভিশাপ পেয়ে এসেছে এবং মর্ত পৃথিবীতে এদের দুজনেই বিয়ে হয়েছে, ঠিক আছে, মর্ত পৃথিবীতে। তারপরে এরা দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচার করেছে। তারপরে এদের যখন কাজটা হয়ে গেছে, মাহাত্ম্য প্রচার করা কমপ্লিট হয়ে গেছে, তখন নরখণ্ডতে এসে ওরা কি করবে, আবার মানে শেষে এসে ওদের কাজটা যখন ইয়ে হয়ে যাবে তখন আবার ওরা স্বর্গে পুনরায় ফিরে যাবে। ব্যাপারটা বুঝলে কি বললাম? স্যার। ক্লিয়ার এটা দেবখণ্ডটা? মানে দেবখণ্ডের যাবৎ এইখানে যা কিছু থাকবে এটা পুরোটাই মানে ওই স্বর্গ নির্ভর থাকবে, স্বর্গের কাহিনী থাকবে, এখানে কোনো মর্তের কাহিনী থাকবে না, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? আর এই যে এখানে এই যে অভিশাপ টভিশাপ এইটা যখন আমরা স্পেশালি ঢুকবো না ওই বিজয়গুপ্তের মনসামঙ্গল, সেখানে আমি তোমাদেরকে জায়গাটা পাটে পাটে ধরিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে হালকা হালকা একটু ধরে চলো। এরপরে হচ্ছে নরখণ্ড। নরখণ্ড, তোমরা নরবলি নাম শুনেছ? নরবলি, হ্যাঁ স্যার। নর মানে কি, নর নর মানে কি, নর মানে স্যার মানুষ। নর মানে হচ্ছে মানুষ। মানুষ কোথায় থাকে, মর্তে থাকে নাকি পৃথিবীতে থাকে, মানে মর্তে থাকে নাকি স্বর্গে থাকে? স্যার মর্তে থাকে। মর্তে থাকে, তাই না? তাহলে মর্তে থাকে। এরপরে এই যে স্বর্গে যে দুজন মানে একজন মেয়ে এবং একজন ছেলে, ঠিক আছে, মানে যে অভিশাপ হয়ে মর্ত পৃথিবীতে আসবে তাকে কারো না কারো পেটে তো জন্মগ্রহণ করতে হবে নাকি রে, হ্যাঁ কি না বল? স্যার। জন্মগ্রহণ করতে হবে। তাহলে এখানে এই মর্ত পৃথিবীতে ওদের কাজকলাপগুলো বর্ণনা করা থাকবে। মানে এই যে যে জন্মগ্রহণ করবে তার জন্মকাহিনী, তার জীবন, ঠিক না, মানে যে অভিশাপগ্রস্ত হয়ে এই মর্ত পৃথিবীতে আসবে সে, ওকে তো পাঠানো হয়েছে, মনে করো দেবী চণ্ডীর মাহাত্ম্য প্রচার করার জন্য পাঠানো হয়েছে, তাহলে সে এলো। আরে তোমরা তো ইয়ে পড়েছো না, কি বলে, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি তোমরা পড়েছো তাই না, হ্যাঁ স্যার। ক্লাস 9? ওখানে অতটা বিস্তারিত কাহিনী নেই, কিন্তু ওখানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা অ্যাকচুয়ালি কে করেছিল, কে করেছিল মনে আছে?
দেবী চণ্ডী করেছিল, ঠিক না? বেশ। হ্যাঁ, তো এখন সব থেকে বড় বিষয় হলো কি না, এই নরখণ্ডে কি হয় না, এই যে দেবখণ্ডে কি বললাম না, যাদেরকে অভিশাপ দিয়ে মর্ত পৃথিবীতে পাঠানো হয় বিশেষ কোনো দেবদেবীর মাহাত্ম্য প্রচার করার জন্য, ওরা তো মর্ত পৃথিবীতে প্রথমে জন্মগ্রহণ করবে, তাই না? আরে চৈতন্যদেব মহাপ্রভু আলুর মতো তো পৃথিবীতে টপকে টপকে পড়ে যায়নি, বা কৃষ্ণও তো আলুর মতো টপকে পড়ে যায়নি, হ্যাঁ কি না? পড়ে গেছে কি জলের মতো টপকে? না নাকি স্যার। ওকেও জন্মগ্রহণ করতে হয়েছে কারো পেটে? জন্মগ্রহণ তো করতে হয়েছে। এরপরে ও জন্মগ্রহণ করার পরে পরে ও যখন জন্মগ্রহণ করলো কৃষ্ণ, তখন ওর গার্লফ্রেন্ড জন্মগ্রহণ করবে না? ও একা একা ফিল করবে না এই পৃথিবীতে? বল, তখন কে জন্মগ্রহণ করলো ওর গার্লফ্রেন্ড হিসাবে? রাধা। রাধা। তারপরে ওদের দুজনের যে কাচুম বুচুম ওই দুটো পায়রার মতো, সেটা নিয়ে যখন প্রেমের কাহিনী রচিত হলো, সেটাই তো রাধা কৃষ্ণের প্রেম লীলা, তাই না? হ্যাঁ কি না বিষয়টা? স্যার। ব্যাপারটা তো বুঝতে পারছো? তাহলে এখানেও সেই রকম, এই যে দুজন যারা এখানে জন্মগ্রহণ মানে এই সাপ অভিশাপগ্রস্ত হয়ে যারা পৃথিবীতে আসবে, কিসের জন্য আসবে? কোনো একটা দেবদেবীর মাহাত্ম্য প্রচার করার জন্য। এইটুকু তো বুঝতে পেরেছো যে স্বর্গ থেকে অভিশাপগ্রস্ত হয়ে যারা আসে তারা কিসের জন্য আসে? কোনো একটা, বলো আমাকে, কোনো একটা কোনো একটা দেবদেবীর মাহাত্ম্য মাহাত্ম্য প্রচার প্রচারের করার জন্য। জন্য। দেবদেবীর মাহাত্ম্য এরপরে প্রচার তারা করার কারো না কারো গর্ভে জন্মগ্রহণ করবে, ঠিক না? তাহলে তারা যখন জন্মগ্রহণ করবে, তাদের বিবাহ পর্যন্ত, তাদের জীবনের সুখ দুঃখ, তারা কিভাবে মাহাত্ম্য প্রচার করছে, সব কিছু তাদের, এই যে তাদেরকে তো অ্যাকচুয়ালি পূজা প্রচার করতে হবে, তাদের পূজা প্রচারের জন্য সংগ্রাম। এরপরে মনে করো আমার ঘরে বাদাম কাকা চলে এসে নিয়ে বলছে যে বাদাম কাকাকে হয়তো ধরো যে স্বর্গ থেকে অভিশাপ দিয়ে পাঠানো হয়েছে, ঠিক আছে? এবার তাকে কোনো একটা দেবদেবীর মাহাত্ম্য প্রচার করার জন্যই পাঠানো হয়েছে, হ্যাঁ কি না? এবারে সে কি করবে? স্যার। সে তার কাজ করার জন্য আমার ঘরে এলো, আমার ঘরে এসে বললো যে দেখো এইরকম ভাবে তুমি এই দেবীটার পূজা অর্চনা করো। তুমি সেটা মানতেও পারো আবার নাও মানতে পারো, হ্যাঁ কি না? বলো, তুমি সেটা মানতেও পারো আবার নাও মানতে পারো না? হ্যাঁ স্যার। তোমাকে যদি আমি তোমার ঘরে গিয়ে নিয়ে বলি যে এই হুড়কা বলে একটা দেবী আছে, এই দেবীটাকে তুমি প্রচার করো, তাহলে রাত্রিবেলাতে হুড়কা ভাঙে, কখনো চোর ঢুকবে নি, তুমি সেটা নাও শুনতে পারো, কারণ তুমি আরো অনেক দেবদেবীকে আমার কথা তুমি বিশ্বাস কেনই বা করবে? কিন্তু মনে করো যে মানুষগুলো ওদের পূজা অর্চনা না করে, মনে করো আমি যখন বললাম আর তুমি যদি না করো, তাহলে ওই যে দেবদেবীর পূজা অর্চনা করার জন্য ওকে পাঠানো হয়েছে, ওই দেবদেবী কিন্তু নিজের অলৌকিক শক্তির মাধ্যমে ওই ঘরের কিন্তু ক্ষতি করবে। ব্যাপারটা বুঝতে পারছো? লৌকিক, আমি তোমাদেরকে আগেও একবার বলেছিলাম না যে লৌকিক দেবদেবীরা তোমার গলাও কেটে দিতে পারে, আর যদি তুমি ওকে পুজো করো তাহলে তোমার বাড়িতে এসে ধনও দিয়ে যেতে পারে, টাকা পয়সা। বলেছিলাম আগের ক্লাসে, বলেছিলাম তো হ্যাঁ আগে স্যার, কোনো বলেছিলেন। একবার। তাহলে এই জিনিসটা মনে রাখবে। তাহলে এই যে এই নরখণ্ডে কি থাকবে, যারা ওই সাপগ্রস্ত হয়ে পৃথিবীতে জন্মায় কোনো একটা দেবদেবীর মাহাত্ম্য প্রচার করার জন্য, ওদের জীবন বৃত্তান্তের কাহিনী এখানে থাকবে। ওই নায়কের জন্ম কিভাবে হলো, তার যে জীবনী সেটা কেমন ভাবে মানে হলো, তার শৈশবকালটা কেমন হলো, তার বিবাহের বর্ণনার কথা থাকবে, তার বিবাহের জায়গাতে এই যেমন ফুল্লরার 12 মাসা বলে একটা পয়েন্ট আছে যেটা পরীক্ষাতে প্রচুর আসে, সেকেন্ড সেমে যখন চণ্ডীমঙ্গল তোমাদেরকে আমি পড়াবো লাইন ধরে ধরে, ঠিক না, সেই তখন তোমরা এর কাহিনীটা সুন্দর করে বুঝতে পারবে। তো এখন তো নেই, বাংলা সাহিত্যের ইতিহাস পড়ছো, তো তাহলে এদের পুরো জীবন কাহিনীটা এখানে থাকবে। তারপরে কি থাকবে, এরা যখন বড় হয়ে যাবে পূজা প্রচারের জন্য এদেরকে যে সংগ্রাম করতে হবে, সেই সংগ্রামটার কথা থাকবে। এবারে সেই পূজা প্রচারের জন্য বিভিন্ন ধরনের বাধা বিপত্তি আসবে। এবারে বাধা বিপত্তি মানে কি, বিভিন্ন মানুষজন ওই দেবীকে অ্যাকসেপ্ট করতেও পারে আবার নাও করতে পারে। এবারে যারা অ্যাকসেপ্ট করবে না, দেবী তখন নিজের অলৌকিক ক্ষমতা দেখাবে, ঠিক না? হয়তো বৃদ্ধা বেশে এসে তাকে ছলনা করবে, আবার যদি তাকে মেনে নেই তাকে হয়তো কোনো একটা বেশে এসে তাকে ঘরে কি ভালো কিছু দিয়ে যাবে, এরকম বিষয়টা থাকবে। তারপরে যখন পুরো কিছু এর মাহাত্ম্য প্রচারটা হয়ে যাবে, দেবীর মানে ব্যাপারটা হয়ে যাবে, মানে যে দেবীর মাহাত্ম্য প্রচার করার জন্য এসেছিল তার মাহাত্ম্য প্রচার করা হয়ে যাবে যখন, তখন ওই যারা অভিশাপগ্রস্ত হয়ে মর্ত পৃথিবীতে এসেছিল তাদের কাজ তো শেষ হয়ে গেল, হ্যাঁ কি না? বলো, কাজ তো শেষ হয়ে গেল, হ্যাঁ স্যার। তখন তারা আবার স্বর্গে ফিরে চলে যাবে। বুঝতে পারলে? তো এই ভাবে পুরো মঙ্গল কাব্যটা গঠিত হয়। বল, বোঝা গেল বিষয়টা? হ্যাঁ স্যার। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ স্যার।